মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, সৌদিতে ড্রোন হামলা এবং লেবানন গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ ব্যাহত। মোমবাতির আলোয় পড়াশোনা, চরম সংকটেও গাজার শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার লড়াই। 7 বছরে 5 প্রধানমন্ত্রী গণতন্ত্রের রোল মডেল যুক্তরাজ্যে, রাজনৈতিক অস্থিরতায় কি অশাসনযোগ্য হয়ে উঠছে ব্রিটেন? পশ্চিমবঙ্গে বুলডোজার সংস্কৃতি ও ধর্মীয় বিধিনিষেধে রাজনৈতিক উত্তাপ, শিলিগুড়ির 7 মহাসড়কে দায়িত্ব নিল কেন্দ্র। এবং ভারতে ফুসফুসের ক্যান্সারে 7 মিনিটের নতুন ইনজেকশন চালু, খরচ 3.5 লাখের বেশি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিফা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটছে। ওয়াশিংটনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তেহরানের ঘড়ির কাঁটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও লেবানন ও গাজায় সমান তালে বোমাবর্ষণ করছে জায়নবাদী সেনারা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। আবারও কি অগ্নিগর্ভ হচ্ছে মধ্যপ্রাচ্য? ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ঘড়ির কাঁটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরানের হাতে খুবই কম সময় আছে। ট্রাম্পের এমন মন্তব্যে নতুন করে উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে অঞ্চল জুড়ে। ইরানকে নিয়ে ট্রাম্পের আগ্রাসী মন্তব্যের মধ্যেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সৌদি কর্তৃপক্ষ বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3টি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে আরব আমিরাত জানাচ্ছে আল দাফরায় অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ড্রোন আঘাত এনেছে। এতে একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুনের ঘটনা ঘটে। তবে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো এখনও নিরাপদ আছে নিশ্চিত করেছে আমিরাত কর্তৃপক্ষ। এদিকে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হলেও দক্ষিণ লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। পূর্বাঞ্চলীয় বালবেক শহরে চালানো বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক কমান্ডার এবং তার 17 বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে গাজায়ও থামছে না জায়নবাদীদের হত্যাযজ্ঞ। উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 8 ফিলিস্তিনি। নিহতদের মধ্যে দের আল বালার একটি দাতব্য রান্নাঘরে কাজ করা 3 ত্রাণকর্মীও আছেন। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। শুধু তেল পরিবহনের রুট নয়, এবার বৈশ্বিক ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থাকেও কৌশলগত চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করার ইঙ্গিত দিচ্ছে ইরান। হরমুজ প্রণালীর পানির নিচে দিয়ে যাওয়া আন্তর্জাতিক সাবমেরিন ডেটা কেবলসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং বিশেষ ফি আরোপের আলোচনা এখন তেহরানের কট্টরপন্থী রাজনৈতিক মহল ও গণমাধ্যমে। এমন পরিস্থিতিতে নতুন করে উদ্বেগে প্রযুক্তি ও আর্থিক খাত সংশ্লিষ্ট দেশগুলো। বিনিয়ামিনের রিপোর্ট। দশকের পর দশক ধরে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী। তবে এবার এই জলপথকে ঘিরে সামনে আসছে নতুন এক কৌশলগত বাস্তবতা। ইরানের কট্টরপন্থী গণমাধ্যম ও রাজনৈতিক মহল বলছে, হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া আন্তর্জাতিক সাবমেরিন ডেটা কেবলসও হতে পারে তেহরানের নতুন চাপ প্রয়োগের হাতিয়ার। আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি দাবি করেছে, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে যোগাযোগ এবং আর্থিক তথ্য আদান প্রদানের বড় অংশই এই সাবমেরিন কেবলসের মাধ্যমে পরিচালিত হয়। ফ্যালকন, গালফ ব্রিজ ইন্টারন্যাশনাল ও টিজিএন গালফ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইরানের কট্টরপন্থী মহলের দাবি, এসব কেবলসের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ কিংবা ব্যবহারের ক্ষেত্রে তেহরানের তদারকি থাকা উচিত। এমনকি ভবিষ্যতে এসব অবকাঠামো ব্যবহারের জন্য বিশেষ সার্ভিস চার্জ বা টোল আদায়ের কথাও ভাবছেন দেশটির নীতি নির্ধারকরা। ইরানের সংসদ সদস্য এহসান হাশিমি জানিয়েছেন, হরমুজ প্রণালী ও আশেপাশের জলপথে সমুদ্রতলের ডেটা কেবলস দিয়ে নতুন অ্যাকশন প্ল্যান তৈরি করছেন আইন প্রণেতারা। কেবল কোথা দিয়ে যাবে, কিভাবে বসানো হবে কিংবা কিভাবে মেরামত করা হবে, এসব বিষয়ে আগে ইরানের অনুমতি নেয়ারও প্রস্তাব রয়েছে সে পরিকল্পনায়। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিকের প্রায় পুরো অংশই সাবমেরিন কেবলসের মাধ্যমে পরিবাহিত হয়। ফলে হরমুজ প্রণালীতে বড় ধরনের অস্থিরতা তৈরি হলে শুধু জ্বালানি বাজার নয়, মধ্যপ্রাচ্যের ইন্টারনেট, ব্যাংকিং ও বৈশ্বিক আর্থিক লেনদেনেও প্রভাব পড়তে পারে।
তবে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী বৈশ্বিক ডেটা প্রবাহের উপর একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা সহজ হবে না তেহরানের জন্য। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এমন পদক্ষেপ মেনে নেবে না বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। তাদের মতে সরাসরি সামরিক সংঘাতে না গিয়ে বিকল্প কৌশলগত চাপ তৈরির পথ খুঁজছে ইরান। আর সে হিসেবেই এবার জ্বালানির পাশাপাশি ডিজিটাল অবকাঠামোকেও ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ হিসেবে বিবেচনা করছে ইরান। বিনয়ামিন, RTV। রাশিয়ার 14টি অঞ্চলে একযোগে 5.5 শতাধিক ড্রোন ছুড়ে নজিরবিহীন ও বিশাল এক বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। রাতভর চালানো ইউক্রেনীয় ড্রোনের এই বিশাল বহরের হামলায় রাজধানী মস্কো এবং বেলগোরোদ অঞ্চলে 4 জন নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 5 শতাধিক ড্রোন ভূপাতিত করেছে। কিয়েভে রুশ হামলায় 24 জন নিহত হওয়ার পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র প্রতিশোধের ঘোষণার পরই এই হামলা চালানো হলো। 3 দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ না হতে হতেই দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি এবং ইতিহাসের অন্যতম বৃহত্তম ড্রোন হামলার ঘটনা ঘটল। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় অন্ধকারের মধ্যে ভবিষ্যতের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে গাজার শিক্ষার্থীরা। বিদ্যুৎ সংকট আর চরম দারিদ্রতার কারণে অনেকেই এখন পড়াশোনা করছেন তাঁবুর ভেতরে মোমবাতির আলোয়। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। গাজা সিটির অস্থায়ী তাঁবুতে সন্ধ্যা নামলেই নেমে আসে ঘন অন্ধকার। বিদ্যুতের খরচ, জেনারেটর কিংবা সৌর বিদ্যুতের ব্যয় বহন করতে পারছে না বহু পরিবার। ফলে শিক্ষার্থীদের ভরসা এখন ছোট্ট এক মোমবাতি। যুদ্ধের কারণে ঘরবাড়ি হারানো হাজারো পরিবারের মতো শিক্ষার্থীদের জীবনেও নেমে আসে অনিশ্চয়তা। খাবার, পানি আর নিরাপত্তা সংকটের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। আমি চাই না পৃথিবীর কোনো শিক্ষার্থী যাদের স্বপ্ন আছে শিক্ষিত হওয়ার, তারা আমাদের মতো পরিস্থিতির মুখোমুখি হোক। শিক্ষার্থীরা বলছেন প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রামের মধ্যেও তারা শিক্ষা ছাড়তে চায় না, কারণ শিক্ষার্থীদের বিশ্বাস যুদ্ধের ধ্বংসস্তূপ পেরিয়ে একদিন নতুন ভবিষ্যৎ গড়ে তুলবে শিক্ষা। আমাদের কোনো ব্যাটারি বা কোনো ফোন নেই, জেনারেটরও ব্যয়বহুল, তাই পড়াশোনা করতে হলে আমাদের একমাত্র সম্বল মোমবাতি। অন্ধকার তাঁবুর ভেতরে মোমবাতির ক্ষীণ আলো, আর সেই আলোতেই বেঁচে আছে গাজার তরুণদের স্বপ্ন। ইমতিয়াজ আহমেদ, RTV। ব্রিটিশ রাজনীতিতে যেন থামছেই না নেতৃত্বের পালাবদল। মাত্র 7 বছরে বদলেছে 5 প্রধানমন্ত্রী। বারবার নেতৃত্ব পরিবর্তন, দলীয় কোন্দল আর জন অসন্তোষে প্রশ্ন উঠছে, ব্রিটেন কি ধীরে ধীরে অশাসনযোগ্য হয়ে উঠছে? যদিও এমন দাবি মানতে নারাজ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক অস্থিরতার এই চক্র এখন ব্রিটিশ গণতন্ত্রের জন্যই বড় সতর্কবার্তা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। একসময় ব্রিটেনের রাজনীতি ছিল স্থিতিশীলতার প্রতীক। একাধিক প্রধানমন্ত্রী 1 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকতেন। বিশ্ব রাজনীতিতে নিজেদের অবস্থান ধরে রাখতেন শক্ত হাতে। এই যেমন লৌহ মানবিক খ্যাত মার্গারেট থ্যাচার কিংবা টনি ব্লেয়ার। তারা শুধু নেতাই ছিলেন না, ছিলেন একটি রাজনৈতিক যুগের প্রতীক। কিন্তু গত 7 বছরের মধ্যে যুক্তরাজ্যকে 5 জন প্রধানমন্ত্রী বদলাতে দেখেছে বিশ্ব। এখন সেই প্রধানমন্ত্রীর চেয়ার যেন হট সিট। ডাউনিং স্ট্রিট এখন যেন স্থায়ী ঠিকানা নয়, বরং অস্থায়ী ট্রানজিট ক্যাম্প। সমালোচকেরা বলছেন ব্রিটেনের এই রাজনীতির মোড় ঘুরে যায় 2016 সালের ব্রেক্সিট গণভোটের পর। ডেভিড ক্যামেরন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার গণভোট ডেকে নিজের রাজনৈতিক ভবিষ্যতের জুয়া খেলেছিলেন। ফল উল্টো হয়, তাকেই প্রথম বিদায় নিতে হয়। এরপর আসেন থেরেসা মে। 3 বার পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি পাশ করতে গিয়ে ব্যর্থ হন তিনি। নিজের দলই তাকে সমর্থন দেয়নি, ফলাফল বিদায়। এরপর মঞ্চে প্রবেশ করে ব্রিটিশ রাজনীতির সবচেয়ে বিতর্কিত চরিত্রদের একজন বরিস জনসন। বিপুল জনপ্রিয়তা নিয়ে এলেও একের পর এক কেলেঙ্কারি, করোনা বিধিনিষেধ ভঙ্গ আর রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে শেষ পর্যন্ত তাকেও ক্ষমতা ছাড়তে হয়। তারপর যা হলো তা যেন আরও অবিশ্বাস্য। লিজ ট্রাস মাত্র 7 সপ্তাহ টিকেছিলেন ক্ষমতায়। অর্থনৈতিক পরিকল্পনায় এমন ধাক্কা দেয় যে ব্রিটিশ অর্থনীতি কেঁপে ওঠে। এরপর আসেন ঋষি সুনাক, কিন্তু মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় আর অভিবাসন সংকট সামাল দিতে না পারায় তাকেও শেষ পর্যন্ত বিদায় নিতে হয়। আর এখন একই চাপের মুখে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
মাত্র কয়েক মাস আগেও স্টারমার্কে দেখা হচ্ছিল নতুন আশার প্রতীক হিসাবে। 14 বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে বিশাল জয় নিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি, কিন্তু জনপ্রিয়তা এখন দ্রুত কমছে। জ্বালানি ভাতা, কর নীতি নিয়ে বিতর্ক, ব্যবসার কৃষকদের ক্ষোভ, সব মিলিয়ে তার সরকারের উপর চাপ বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে ব্যক্তিগত উপহার গ্রহণ আর কূটনৈতিক নিয়োগ নিয়ে বিতর্ক। এমনকি নিজের দলের বহু এমপিও এখন তার বিরুদ্ধে সরব। কিন্তু প্রশ্ন হলো, কেন ব্রিটেনে এখন আর কোনো প্রধানমন্ত্রী দীর্ঘস্থায়ী হতে পারছেন না? বিশ্লেষকরা বলছেন, ব্রেক্সিট শুধু ইউরোপ থেকে ব্রিটেনকে আলাদাই করেনি, ব্রিটিশ রাজনীতিকেও ভেতর থেকে ভেঙে দিয়েছে। দলগুলো আদর্শিকভাবে বিভক্ত হয়ে পড়েছে, রাজনীতিতে বেড়েছে ব্যক্তিকেন্দ্রিকতা। এখন দল ব্যর্থ হলে শুধু দলের সমালোচনা হয় না, সরাসরি নেতাকেই দায়ী করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম আর 24 ঘন্টার নিউজ সাইকেল এই চাপকে আরও বাড়িয়ে তুলেছে। ছোট একটি ভুলও মুহূর্তেই জাতীয় সংকটে পরিণত হচ্ছে। আব্দুল মালেক, RTV। জার্মানির রাজনীতি ও অর্থনীতি নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে দেশটির 84% মানুষ। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বর্তমান পরিস্থিতির উন্নয়নে কোনো রাজনৈতিক জোটের উপরই আস্থা রাখতে পারছেন না 64% নাগরিক। চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের নেতৃত্বাধীন জোট সরকারের 1 বছর পূর্তিতে এমন নেতিবাচক চিত্র উঠে এল। সরকারের ব্যর্থতার জন্য CDU এবং SPD উভয় দলকে দায়ী করছেন সাধারণ মানুষ। এদিকে কট্টর ডানপন্থী দল AFDর সঙ্গে জোট না করার ফায়ারওয়াল নিয়ে তিনি জনমতে বিভক্তি দেখা দিয়েছে। জরিপে অংশ নেওয়া 67% মানুষ জানিয়েছেন, সামাজিক ও কর সংস্কারে ব্যর্থ হলে তারা দ্রুতই নেতৃত্বে পরিবর্তন চান। ফ্রিডরিখের বিকল্প হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে আছেন প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। ভারতের মধ্যপ্রদেশের রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার পরদিনই এবার বিহারের সাসারাম স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে পাটনাগামী ট্রেনটির একটি বগিতে হঠাৎ আগুন লাগলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে যান সাধারণ মানুষ। পরবর্তীতে রেল পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় ট্রেনের একটি বগি পুরোপুরি পুড়ে গেলেও দ্রুত সবাইকে সরিয়ে নেওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে পরপর ট্রেনে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় ভারতের রেলপথের যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর রাজ্যে শুরু হয়েছে উত্তরপ্রদেশের আদলে বুলডোজার সংস্কৃতি। অবৈধ স্থাপনা উচ্ছেদ, মুসলিমদের উপর ধর্মীয় বিধিনিষেধ এবং প্রশাসনিক কড়াকড়িকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এর মধ্যে শিলিগুড়ি করিডোরের 7 মহাসড়কের দায়িত্ব নিল কেন্দ্রীয় সরকার। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। নির্বাচনের আগেই রাজ্যে বুলডোজার সংস্কৃতি চালুর ঘোষণা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই সেই অভিযান শুরু হয় কলকাতার উপকণ্ঠ তপসিয়া তিলজলা এলাকায়। অবৈধ চামড়া কারখানায় আগুন লেগে 2 জনের মৃত্যুর ঘটনার পর প্রশাসনের নির্দেশে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ওই কারখানা। এর রেশ ধরে বসিরহাটের হাসনাবাদে জমি দখলের অভিযোগে তৃণমূল নেতা সাদ্দাম হোসেনের ভবন ভেঙে ফেলে প্রশাসন। একইভাবে দক্ষিণ কলকাতার গড়িয়ায় অবৈধভাবে নির্মিত ওয়াচ টাওয়ারও ভেঙে ফেলা হয়েছে। সরকার বদলের পরই সেখানে অভিযান চালায় প্রশাসন। এছাড়া একাধিক দোকানপাট ও প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে উচ্ছেদের অভিযোগ উঠেছে শুভেন্দু সরকারের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের আদলে আবাসন উচ্ছেদ, ধর্মীয় স্থানে ও রাস্তায় নামাজ পড়ার ওপর সরকারি বিধিনিষেধের প্রতিবাদে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভে নামে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়। বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড দেয় পুলিশ। পরে ধাক্কাধাক্কি ও উত্তেজনার এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়। বিক্ষোভকারীদের দাবি, বিজেপি সরকার পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার সংকুচিত করার চেষ্টা করছে। আজান ও নামাজ ঘিরে প্রশাসনিক কড়াকড়ির কারণেই এই ক্ষোভ তৈরি হয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে উত্তরবঙ্গের চিকেন স্নেক খ্যাত শিলিগুড়ি করিডোর দিয়ে যাওয়া 7টি জাতীয় সড়কের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে দীর্ঘদিন ধরেই নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এ সড়কগুলোর নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ ছিল কেন্দ্রীয় সরকার। বিনিয়ামিন, RTV। আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ভাইরাস ইবোলার প্রভাবে বৈশ্বিক জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে এখন পর্যন্ত 246 জন এই ভাইরাসে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।
যার মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ৮০ জনের। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় এবারের পরিস্থিতি বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। ভয়ঙ্কর আকার ধারণ করেছে ইবোলা ভাইরাস, ছড়িয়ে পড়েছে আফ্রিকার বিভিন্ন দেশে। আর সবথেকে বেশি খারাপ অবস্থা আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে। এরই মধ্যে দেশটির ইতুরি প্রদেশে নিহত হয়েছে অন্তত ৮০ জন, আরও ২৪৬ জন এই ভাইরাসে আক্রান্ত বলেও ধারণা করা হচ্ছে। কঙ্গোর মঙ্গোয়ালো, রায়ামপুরা ও বুলাপে সহ প্রতিবেশী দেশ উগান্ডা, দক্ষিণ সুদান, তানজানিয়া ও অ্যাঙ্গোলাতেও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। বেশ কিছুদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে আসছে হান্টা ভাইরাস ও ইবোলার প্রভাব নিয়ে। এর মধ্যেই ইবোলার প্রভাব এত ভয়ঙ্কর দেখা দিয়েছে যে রোববারই ভাইরাসটির কারণে স্বাস্থ্যজনিত বৈশ্বিক জরুরি অবস্থা জারি করেছে WHO। ভাইরাসটির ফলে কঙ্গোর বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, মানবিক সংকট এবং মানুষের অধিক যাতায়াতের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঙ্গো ও উগান্ডাকে জরুরি অপারেশন সেন্টার বানিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে। এছাড়া আক্রান্ত রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসার নির্দেশও দেওয়া হয়েছে। তবে সংস্থাটি অন্য দেশগুলোকে সীমান্ত বন্ধ না করার বা ভ্রমণ নিষেধাজ্ঞা না দেওয়ার আহ্বান জানিয়েছে। ইবোলা আক্রান্ত ব্যক্তির প্রথমে শুরু হয় জ্বর, পেশিতে ব্যথা, ক্লান্তি, মাথা ব্যথা ও গলা ব্যথা, তারপর বমি, ডায়রিয়া, শরীরে র্যাশ এবং রক্তক্ষরণ। ভাইরাসটির জীবাণু বহন করে মূলত বাদুড়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলেও দ্রুত সংক্রমণের সম্ভাবনা রয়েছে, তবে সরাসরি সংস্পর্শ ছাড়া জীবাণু ছড়ানোর সম্ভাবনা কম। ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল ১৯৭৬ সালে এই কঙ্গোতেই। কঙ্গোর ইতিহাসে এটি ১৭তম ইবোলা প্রাদুর্ভাব। গত ৫০ বছরে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলায় আক্রান্ত হয়ে প্রায় ৫০,০০০ মানুষ মারা গেছেন। আব্দুল মালিক, RTV। আফগানিস্তানে বিয়ে ও বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত ৩১ অনুচ্ছেদের একটি নতুন পারিবারিক আইন জারি করেছে তালেবান সরকার। দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদিত এই ডিক্রির অন্যতম বিতর্কিত নিয়ম হল বিয়ের ক্ষেত্রে কুমারী মেয়ের নীরবতাকেই সম্মতি হিসেবে ধরা হবে। নতুন আইনে বিশেষ শর্তে বাল্য বিবাহের অনুমতি দেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার সব ক্ষমতা দেওয়া হয়েছে অভিভাবককে। এছাড়া জীবনসঙ্গী অনুপযুক্ত হলে কিংবা বয়ঃসন্ধির পর ধর্মীয় আদালতের অনুমতি নিয়ে বিয়ে বাতিলের বিধানও রাখা হয়েছে এতে। ক্ষমতা গ্রহণের পর থেকেই নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে কঠোর নিষেধাজ্ঞা জারি করা তালেবান সরকারের এই নতুন আইনটি আন্তর্জাতিক মহলে আবারও তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ফুসফুসের ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ভারতে মাত্র 7 মিনিটে প্রয়োগযোগ্য একটি নতুন ইনজেকশন বাজারে আনা হয়েছে। টেসেন্ট্রিক নামের এই ইমিউনোথেরাপি ইনজেকশনটি সরাসরি ত্বকের নিচে প্রয়োগ করা যাবে, যা হাসপাতালের দীর্ঘ সময়ের ভোগান্তি কমিয়ে আনবে। রোশ ফার্মা ইন্ডিয়ার তৈরি এই ওষুধটি মূলত নন স্মল সেল লাং ক্যান্সার রোগীদের জন্য অত্যন্ত কার্যকর। এটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে। তবে প্রতি ডোজের মূল্য প্রায় 3,70,000 রুপি হওয়ায় এই ব্যয়বহুল চিকিৎসা মধ্যবিত্তদের জন্য বড় চ্যালেঞ্জ। চিকিৎসা সহজলভ্য করতে নির্মাতা প্রতিষ্ঠান আর্থিক সহায়তা কর্মসূচি চালু করলেও বিশেষজ্ঞরা সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৬ মে পবিত্র হজে এবং বেশ কয়েকটি দেশে ২৭ মে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল আজহা। সোমবার বাংলাদেশে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ হবে ঈদ ও কুরবানির তারিখ। তবে সাধারণত সময়ের পার্থক্যের কারণে সৌদি আরবের পরের দিনই বাংলাদেশে উদযাপিত হয় ঈদ। চাঁদ দেখতে পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, তিউনিসিয়ার মতো দেশ। অন্যদিকে বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ বাকি দেশগুলোতে চাঁদ দেখা যায়নি। ইসরায়েল ও রোমানিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় সঙ্গীতায়োজন ইউরোভিশনের ৭০তম আসরের শিরোপা জিতেছে বুলগেরিয়া। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের অংশগ্রহণকে কেন্দ্র করে এবারের আসরটি গান ছাড়িয়ে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রতিযোগিতায় বুলগেরিয়ার শিল্পী দারা প্রথম হয়, ইসরায়েল দ্বিতীয় এবং রোমানিয়া তৃতীয় স্থান অর্জন করে। ইসরায়েলের অংশ নেওয়ার প্রতিবাদে স্পেন, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ এই আয়োজন বর্জন করে। বর্জনের কারণে এবারের আসরে বৈশ্বিক দর্শক সংখ্যাও আগের চেয়ে অনেকটা কমেছে। তবে সব বিতর্ককে পেছনে ফেলে বিজয়ী ট্রফি হাতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বুলগেরিয়ার প্রতিযোগী দারা। এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।